আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের জননেত্রী শেখ হাসিনার আত্মীয় পরিচয় দানকারী ওয়াকা ওয়াকা উনি কি করেছেন কি না করেছেন সবই আপনাদের কাছে জানা। তবে আজকে ওয়াকা ওয়াকা স্যারকে আমি কিছু বলার জন্য এই ভিডিওটা, যদি ওয়াকা ওয়াকা স্যার না শুনেন তাহলে আপনারা একটু শুনাই দিতে পারেন। তো স্যার, আপনি কেমন আছেন স্যার? আপনার যাওয়ার মেয়াদ মনে হয় ফুরিয়ে আসছে, না যাওয়ার মেয়াদ না, থাকার মেয়াদ স্যার ফুরিয়ে আসছে। তবে এই ওয়াকা ওয়াকা স্যারের কারণে বাংলাদেশের যত মব হয়েছে, মবের জনক যদি আমরা বলি ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যারকে, তাহলে এই ইউনুস স্যারের সিপাহী সালা ছিলেন এই ওয়াকা ওয়াকা স্যার। আপনি তো জামাতে ইসলামের হয়ে ব্যাপক অত্যাচার করেছেন না স্যার আমাদের উপরে? শেখ হাসিনার আত্মীয় পরিচয় দিয়ে ওনার চাচাতো বোন না ফুফাতো বোনকে বিয়ে করেছেন, সেই সুবাদ দিয়ে তদবির করে আওয়ামী পরিবারের লোক হিসাবে আপনি সেনাবাহিনীর সর্বোচ্চ শিখরে বসেছিলেন স্যার। সেখানে গিয়েই স্যার আপনি বেইমানিটা করেছেন একেবারে চরমভাবে। কারণ আসলে কেউ বুঝে নাই যে স্যার আপনিও গুপ্ত জামাত। আওয়ামী লীগের কেউই বুঝতে পারে নাই যে আপনি একজন গুপ্ত জামাত, এবং আপনার বিরুদ্ধে যাতে কোনো কিছু না যায় বা কিছু না হয় বা কিছু না জানে আপনি যে গুপ্ত জামাত। যার কারণে স্যার আপনি ডিজিএফআইকে যেমন ইউজ করেছেন, তেমনি আবার খুব সৎ থাকার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের একটা ভঙ্গ ধরেছেন। কিন্তু আপনি সরকার পতনের পুরো দায় দায়িত্বটা স্যার আপনার। আর স্যার আপনার এই 18 মাসে দুধের বাচ্চা থেকে শুরু করে রাস্তার ছাপরি সবাই আপনাকে লাথি উষ্টা মারার চেষ্টা করেছে। কেউ কেউ তো আপনাকে লাথি মেরেও দিছে স্যার। তা আপনি এখন বলতে পারেন কোথায় আমাকে লাথি মারছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি স্যার জানেন, একটা কথায় আছে, এরা কথায় আছে কি আমরা বলতাম যে মানির মান বস্তায় ভইরা জুতা দিয়ে বাইর গেলেও যাইব না, মানে জুতা দিয়ে মারলেও যাইব না। তা আপনি হচ্ছেন যে ওই জাতীয় প্রাণী। কারণ হচ্ছে যে এই যে বালেশ্বর ফুয়াদ সহ অন্যান্য ছোট ছোট ছাত্রীরাও যখন বলছে ইট খুলে নিব, পাটকেল খুলে নিব, ওয়ার্কারকে থাবড়াইতে থাবড়াইতে ক্যাম্প থেকে বাইর কইরা তারে পাখি পাঠাই দিব, বহুত কথা বলছি, কিন্তু আপনার লজ্জা লাগে নাই। বরঞ্চ আপনি মপকে আরো বেশি সহযোগিতা করেছেন যাতে আওয়ামী লীগ নিধন করা যায়। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের আগ থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে স্যার আপনার কারণে। তো স্যার এখন কি করবেন? আপনি যে কত বড় ক্রিমিনাল এটা যেমন তারেক জিয়া জানে, এটা বিএনপিরও সবাই জানে। আর সবচেয়ে বড় আতঙ্কের বিষয় কি জানেন স্যার? বর্তমান পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান তিনিও জানেন স্যার কি কি করেছিলেন স্যার। মনে আছে খলিল সাহেবের জন্য? যাতে উনি সেনা ক্যাম্পে না ঢুকতে পারেন এই জন্য নির্দেশনা জারি করে দিয়েছিলেন, সেনা ক্যাম্পে যাতে না ঢুকে না। তারেক জিয়া তো বলেই বেড়ায়, বিএনপিও বলে বেড়ায় যে আপনাদের কারণেই এতদিন আসতে পারেনি, না হইলে ওনারা 24 সালেই চলে আসতেন। আপনার সাথে নেগোসিয়েশন করতে বাধ্য করেছিলেন। আপনি মনে করেছেন যে আসুক, নেগোসিয়েশন করে আসলো কি হবে, আমরা তো জামাতকেই জিতাবো না। আপনার আব্বা আমিরে জামাত, মনে আছে স্যার সে ভাষণটা? আমিরে জামাত, কি সম্মান না! ওনারা কিন্তু তখন নিষিদ্ধ ছিলেন স্যার, ওনার সম্পূর্ণ নিষিদ্ধ ছিলেন। এরপরও আপনি ওনাকে কি সম্মান দিলেন না স্যার? ওনারে দেখা কি সম্মান, সেই গোলাম আজমের পুত্র আপনার স্যার না স্যার, পায়ে পড়ে সালাম। মনে পড়ে স্যার এগুলো? তো এগুলোর এখন রেশ কি, প্রতিটা কি স্যার তুলবে না? খলিল সাহেব কি তুলবে না কাটা দিয়ে কাটা? তারেক রহমান কি আপনাকে ছেড়ে দিবে স্যার? তো স্যার কি চিন্তা করলেন, কোথায় যাওয়ার চিন্তা করলেন স্যার? কোন দেশে যাবেন? সেফ এক্সিট পেয়েছেন স্যার? আপনার অবস্থা কি স্যার ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো হবে স্যার? সারা জীবন বন্দি ঘরের ভিতরে, আর নিজে নিজে গাইবেন আমি বন্দি কারাগারে, আসি গো ভাই বিপদে, বাইরের আলো চোখে পড়ে না। স্যার এই গানটা একটু শিখা নিয়েন স্যার, আপনার জন্য দিলাম স্যার এই গানটা। আপনি বাংলাদেশের যেই ক্ষতি করেছেন, অত ইতিহাসে এটা লেখা থাকবে যে মীর জাফর ওয়াকা ওয়াকা, এটা লেখা থাকবে। আপনার মতন এইরকম আরো অনেক বাটপাড়ারা আছে। তবে হ্যাঁ, যদি আপনাদের মতন এই বাটপারদেরকে সুযোগ মতো কোথাও পাওয়া যায়,
তাইলে আপনাদেরকে আপনাদের আব্বার প্রচারিত সেই বেহেশতের টিকিট পাবলিক ধরাইয়া দিবে, এবং সেই টিকিটের তোরে আপনারা সরাসরি আব্বার বলে দেওয়া অঞ্চলে চলে যাবেন। কোথায় বুঝছেন তো? সেই যে, তো এখন এখন করবেন না স্যার। এই মুহূর্তে আপনি একটা ডিক্লেয়ার দিতে পারেন যে পররাষ্ট্র উপমন্ত্রী তিনি আর আমাদের সেনা ক্যাম্পে ঢুকতে পারবেন না। এই তারেক জিয়া, তোমাকে তো আমরাই মেরেছিলাম, তাও ঢুকতে পারবেন না। তো স্যার, তারেক জিয়ার কোমর ভেঙে মারার সেটার পেছনে কিন্তু আপনারও হাত ছিল। এটা তারেক রহমান কিন্তু এখন জানে, আগে যদিও জানতো না, সেটা এখনো জানে। কারণ ওইটাকে তখন আপনারা ওই তারেককে মেরে মানে আপনারা দেখাইতে চান যে আপনার মুক্তিযোদ্ধা পন্থী, আপনি যে স্বাধীনতার বিরোধী পন্থী, সেটা এখন সকলেই জানে, দিবালোকের মতো সত্য। তাই বললাম, ওয়াকা ওয়াকা স্যার, কি হবে এখন আপনার? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নমস্কার, আমি তরুণ ঘোষ। আগামী 24 তারিখ মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রদূত বেন টি ক্রিস্টেনসন বলা যায়, তিনি ভারতবর্ষে আসছেন, এবং তিনি এবং আমাদের ভারতবর্ষের যিনি রাষ্ট্রদূত আছেন, একই সঙ্গে তারা মানে সার্জিও গোর, একই সঙ্গে তারা শেখ হাসিনার সঙ্গে একটি বৈঠক করবেন। এছাড়া ভারতীয় বিদেশমন্ত্রী এবং এনএসের সঙ্গে তো একটা বৈঠক রয়েছেই। এখন এই বৈঠক যেটা অনুষ্ঠিত হতে চলেছে, যতটুকু খবর পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি সংক্রান্ত। এখন বাংলাদেশে একটা পালাবদল হয়েছে। পালাবদল হওয়ার পর সেখানে সরকারে এবং বিএনপি বসেছেন, তারেক রহমান তার প্রধানমন্ত্রী। তারেক রহমান এখন নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে দেশ চালাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু দেশে আইন শৃঙ্খলার উপরে যেরকম ভাবে নজর দেওয়া উচিত, এবং ভারত যেটা চাইছে প্রাথমিকভাবে, যে যত জঙ্গি আছে সেই জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য একটা বার্তা পৌঁছে দেওয়া, তারেক রহমান কিন্তু সেটা এখনো করে উঠতে পারেননি। হয়তো পরে করতে পারেন, সেটাও বলা যায়। তিনি ওই ছোটখাটো ব্যাপার নিয়ে এখন উনি হঠাৎ খুব ব্যস্ত হয়ে গেছেন। কোথায় খরচ কমাবেন, কোথায় গাড়ি নেবেন না, উনি হেঁটে উনি সিকিউরিটি উনি নেবেন না, এই সমস্ত চমকদারি কিছু ব্যাপার স্যাপার উনি করছেন। কিন্তু আসল রাষ্ট্রের জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে শিল্প এবং শিক্ষা এবং স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা বহাল রাখা। সেই কাজটার উপরে কিন্তু এখনো তিনি কোনো রকম কথা বলেননি। আগামী দিনে কি হয় সেটাও নজর রাখা হচ্ছে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় একটা ব্যাপার, যে শেখ হাসিনা এই বর্তমান সরকারের ব্যাপারে কি ভাবছেন এবং তার ভবিষ্যৎ প্ল্যান কি। হঠাৎ তিনি কেন ফিনল্যান্ড যাচ্ছেন, ফিনল্যান্ডে তার কি প্রয়োজন আছে, এবং আর কোন কোন দেশে যাবেন, এবং তিনি দেশে ফেরার ব্যাপারে কি ভাবছেন, এই ব্যাপারে আলোচনা করার জন্য বেন ক্রিস্টেনসনকেও ডেকে পাঠানো হয়েছে ভারতবর্ষে। এখন এটা সম্পর্কে নিশ্চয়ই আমাদের জয়শঙ্করজি এবং মোদিজির সঙ্গে এবং এনএসএ দোভালের সঙ্গে নিশ্চয়ই কথাবার্তা হয়েছে, কিন্তু সেই কথাটা ওনার মুখ থেকে শোনানোর জন্য খুব সম্ভবত তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। এখন আমাদের সার্জিও গোর তো আমাদের দেশেই আছে, ডেকে পাঠানো হচ্ছে বেন ক্রিস্টেনসনকে। 24 তারিখ উনি আসছেন, 24-এ না হলে 25, এই দুটোর একটা দিন তাদের সঙ্গে শেখ হাসিনার কথাবার্তা হবে। এখন কি কথাবার্তা হবে সেটা দেখা যাক, তবে সেটাই সম্পূর্ণ রাজনৈতিক, সেটা তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে। তো তারেক রহমান সবে ক্ষমতা নিয়েছেন, ক্ষমতা নিয়ে এখন তিনি সবে দেশ শাসন করতে
শুরু করেছেন। এখনই যত আমাদের ইউনূসের যত ফেলে যাওয়া আবর্জনা, সেই আবর্জনা পরিষ্কার করার দিকেই তার এখন প্রথম মন, যতদূর মনে হচ্ছে। এক হচ্ছে খরচ কমানো, দুই হচ্ছে আবর্জনা পরিষ্কার করা। আর তার প্রধান মানে বাধা হচ্ছে জামাত এবং এনসিপির কয়েকটা কচিকাঁচা। এখন যারা উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টা তো পালিয়ে গেলেন, বাকি যে কটা উপদেষ্টা আছেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় সে ব্যাপারেও কিন্তু তারেক রহমানের সঙ্গে এক দফা টেলিফোনে কথা হয়েছে আমাদের বিদেশমন্ত্রী এবং আমাদের যিনি এনএসএ অজিত দোভালের সঙ্গে। এই যারা উপদেষ্টা আছেন দেশে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন, এবং যারা উপদেষ্টা ছাড়াও যারা দেশ শাসন করার জন্য পেছন দিক দিয়ে প্রচুর লপচপানি কথাবার্তা বলতেন। একজনের নাম বলতে পারি ফরাদ মাজার, তিনিও কিন্তু খুব লপচপানি কথাবার্তা বলতেন। তারা কিন্তু ডিরেক্টলি কেউ জামাত করতেন না, কিন্তু জামাত এবং জামাতের উদ্বুদ্ধ করার কাজে তিনি প্রচন্ড রকমের ব্যস্ত ছিলেন। এই সমস্ত মানুষ সমাজে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সমাজ অস্থির থাকবে, সেই বার্তাও কিন্তু ভারতের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে এই যারা লুকিয়ে রয়েছে এবং এদিক ওদিক ভেঙে রয়েছে এবং যাদের বয়ে যাচ্ছে সম্পদের পরিমাণ, এই যে আমাদের ডাস্টবিন শফিক, তার সম্পদের পরিমাণ এখন একটা কাগজে দেখলাম 2000 কোটি টাকারও বেশি হয়ে গেছে। এই কত কত সম্পদ তারা জোগাড় করেছে এবং কোথা দিয়ে কিভাবে জোগাড় করেছে, এই ফারুকি টারুকি যারা রয়েছে তাদের আস্তে আস্তে আটক করে তাদেরকে বিচারের আন্ডারে আনার একটা কাজ শুরু হতে পারে খুব শীঘ্রই। এই বিচার প্রক্রিয়া কোথায় হবে না হবে সে ব্যাপারে ভারতবর্ষ নাক গলাবে না, কিন্তু যারা এই সমস্ত কাজে মদদ জুগিয়েছে এবং ইউনূসের হয়ে এই সমস্ত কাজে তারা নিয়োজিত হয়েছে তারা হচ্ছে ইউনূসের মতো সমান অপরাধী। ইউনূস যেখানেই যাক, সম্ভবত ইস্তিমুরে গেছে, ইস্তিমুরে গেলেও ইস্তিমুর থেকে ফিরিয়ে আনতে কিন্তু বেশি সময় লাগবে না। আর ইউনূসের বিরুদ্ধে একগুচ্ছ মামলা করা হচ্ছে। মামলা এই কারণে করা হচ্ছে কারণ ইউনূসের মতো মানুষ তারা কিন্তু লোভী প্রকৃতির মানুষ, এবং বিদেশে গিয়ে আবার কিন্তু একটা ছক কষবে কি করে বাংলাদেশে ফেরা যায়, ফিরে গিয়ে বাংলাদেশে আবার একটা অশান্তি করা যায়, আবার সরকারের মধ্যে একটা ঘোঁট পাকানো যায়, সেটা কিন্তু বিদেশে গিয়েও কলকাঠি নাড়বে। ফলে ওনার বিরুদ্ধে একটা একগুচ্ছ মামলা, যেমন ওই 666 কোটি টাকা কর্মকূপ, তারপর নিজস্ব ওই সমস্ত লাইসেন্সগুলো নেওয়া, তারপরেতে এখানে অর্থ খরচ, ওখানে অর্থ খরচ, বিদেশে কোটি কোটি টাকা গিয়ে মানে লোক লস্কর নিয়ে গিয়ে বিদেশে খরচা করা, মানে সরকারি অর্থ অপব্যবহার, যেটাকে ইংরেজিতে বলে মিসইউজ, সেই মিসইউজ করার এর জন্য একই দেশ গরিব, তারপর অর্থনীতিটাকে ধ্বংস করে দেওয়া, সব নিয়ে তার বিরুদ্ধে পৃথকভাবে অন্তত 50-60টা মামলা তার বিরুদ্ধে করা হবে, এবং প্রত্যেকটা মামলায় তাকে যদি হাজির করা যায় তার জন্য ভারতবর্ষ এবং আমাদের সার্জিও গোর এবং মার্কো রুবিও এবং কংগ্রেস এবং মার্কিন কংগ্রেস এবং রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন তারা কিন্তু এই ব্যাপারে একমত। কিন্তু একটা দেশকে এভাবে একটা বিপদগ্রস্ত অবস্থায় ফেলে দিয়ে তিনি যে এভাবে চুপি সারে পালিয়ে গেলেন, তাকে সেফ এক্সিট দেওয়া হলো কেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু তারেক রহমানকে দিতে হবে। তিনি তো জানতেন, তাকে তো বলা হয়েছিল তাকে সেফ এক্সিট দেওয়া যাবে না, তাকে সেফ এক্সিট তারেক রহমান দিলেন কেন, এই উত্তর কিন্তু তারেক রহমানকে দিতে হবে। তা এই প্রশ্ন করা হয়েছে, এবং তারেক রহমানের যে ভারতবর্ষে ডেকে পাঠানো হয়েছিল 2-3 তারিখে ডেকে পাঠানো হয়েছিল,
সেটা সম্ভবত এখন মোদি যাচ্ছেন বলে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে। সেটা এপ্রিলে তারেক রহমানকে ডেকে পাঠানো হবে। ওই ভারত সফর দিয়ে তার শুরু হবে বিদেশ ভ্রমণ, সেটা যেটা বলেছিলাম সেটা আপাতত পিছিয়ে যাচ্ছে। পিছিয়ে গিয়ে হচ্ছে এপ্রিল মাসের প্রথম দিকে তারেক রহমানকে ডেকে পাঠানো হবে এবং সেখানে তারেক রহমানকে প্রশ্ন করা হবে যে আপনাকে বলা সত্ত্বেও আপনি কেন সেফ এক্সিট দিলেন, আপনি ওখানেই কেন আটকে দিলেন না। তার মানে তারেক রহমানের সঙ্গে কি তলায় তলায় কোনো রকম যোগাযোগ হয়েছিল, কথাবার্তা হয়েছিল? এখন তারেক রহমান যদি এক্ষেত্রে যদি সহজ উত্তর না দিতে পারেন, তাহলে কিন্তু তারেক রহমান কিন্তু কাঠগড়ায় উঠে যাবেন। কাঠগড়ায় শুধু ভারতবর্ষের কাঠগড়ায় উঠবেন না, উঠবেন কিন্তু আমেরিকার কাঠগড়াতেও উঠবেন। আর আমেরিকার সঙ্গে যে সমস্ত দেশ বিরোধী চুক্তি উনি করেছেন, আমেরিকার সঙ্গে তো করেননি, করেছেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ডোনাল্ড ট্রাম্প এককভাবে একটি প্রশাসন চালাচ্ছে, যে প্রশাসনের সঙ্গে মানে সরকারের সঙ্গে একটা বিভেদ তৈরি আছে। সেটা আমি বরাবর আপনাকে বলেছি, দুটো প্রশাসন ভাগাভাগি হয়ে গিয়েছে। একটা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজে, আর একটা চালাচ্ছে মার্কিন কংগ্রেস, ডেমোক্র্যাট আর ডোনাল্ড ট্রাম্পের যে দল। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের বিরোধী এবং ডোনাল্ড ট্রাম্প নিজে, এই যে ডোনাল্ড ট্রাম্প এখন কি বলে ইরান আক্রমণ করার জন্য 10 দিনের যে একটা টাইম দিয়েছেন, একটা হুঙ্কার দিয়েছেন, তাতে কিন্তু আমেরিকার কংগ্রেসের কিন্তু সায় নেই। কারণ এটা একটা বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যাবে। একটা দেশকে ধ্বংস করতে গিয়ে কূটনৈতিকভাবে তাকে যাকে করা যায়, তাকে তিনি একেবারে যুদ্ধক্ষেত্রে নামিয়ে দিয়ে সারা বিশ্বকে অস্থির করার চেষ্টা করছেন। সেটাও কিন্তু সবাই মেনে নিচ্ছে না। ফলে জল এখন অনেক দূর গড়াবে। তবে ইউনূসের ভাঙার পেছনে কেন তারেক রহমান ছাড়টা দিলেন, সেটা কিন্তু তারেক রহমানকে উত্তর দিতে হবে। যদিও এই প্রশ্ন অলরেডি তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যে আপনাকে এই উত্তরটা দিতে হবে, আপনি ইউনূসকে কেন ছেড়ে দিলেন।